আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি ফারজানা তারিক। কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন সেনাপ্রধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের চলমান সহিংসতা এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলাকালীন সময়ে এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় দফা কারফিউ শুরুর পর থেকে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে তল্লাশি। কারফিউ জারির পর থেকেই যান চলাচল সীমিত হয়ে যায়, বন্ধ রয়েছে জরুরি সেবা ছাড়া সবকিছুই। থমথমে পরিবেশ পুরো রাজধানী জুড়ে। জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আইএসপিআর থেকেও। অপ্রয়োজনে বের হলে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ডিএমপি। আরও জানাচ্ছেন শরীয়ত খান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে রোববার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার। আর সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। কারফিউর মধ্যে আজ থেকে সারা দেশে ৩ দিনের সাধারণ ছুটি থাকায় বন্ধ রয়েছে সরকারি বেসরকারি অফিস এবং ব্যাংকগুলো। বন্ধ রয়েছে সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যে কোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এদিকে কারফিউ জারির পর থেকে বন্ধ করে দেয়া হয় রাজধানীতে ঢোকার প্রবেশপথগুলো। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাকগুলো। ভিতর দেশে সাভারে মাল নামাইছি, নামায় এখানে আসলে রাত 2টা সোয়া 2টার থেকে এখানে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি। গত রাত 12টা থেকে আমরা এখানে আটকে আছি। আসলে আমরা আসছি কুষ্টিয়া থেকে। কাঁচামালের যে গাড়িগুলো ছিল সেগুলো অলরেডি বের করে দেওয়া হয়েছে। আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই। নির্দেশনা আসলে আমরা ব্যবস্থা নিব। তবে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। রাস্তা পুরোটাই ফাঁকা, শুধু 2-1টা অটোরিকশা চলতেছে, তাছাড়া রাস্তায় কোনো গাড়ি নেই। আর আমি একটু এনাম মেডিকেলে গেছিলাম আমার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। আজকে ট্রিটমেন্ট শেষ হচ্ছে, এখন যাব ল্যাব এইডে। হাইটা বা গাড়ি বা যেমনি হোক চেষ্টা করে যাইতে হবে, কারণ মানুষ মারা গেছে বাড়ি। এদিকে যারা নাশকতা চালাচ্ছে তারা ছাত্র নয়, বিএনপি জামাত শিবির। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এই ধরনের কোনো কিছু আমাদের নজরে আসেনি। যদি এসে থাকে, যদি কমপ্লেন হয়, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে, নাশকতাকারীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে কারফিউর খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, রাজধানীর কারফিউ পরিস্থিতি কেমন দেখছেন? যে এলাকাগুলো হাতিরঝিল এবং বাংলা মোটর আশেপাশের যে রাজধানীর বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যান চলাচল, গণপরিবহন একদমই নেই বললেই চলে। এবং শুধুমাত্র আমরা দেখেছি যে রিক্সা এবং কয়েকটি খুব জরুরি প্রয়োজনে যেসব গাড়ি বের হয়েছেন, অ্যাম্বুলেন্স বা এরকম গাড়ি কিন্তু চলাচল করছেন। এবং বিশেষ করে আমরা মাঝে মাঝে দেখছিলাম যে 2-1টা হয়তো সিএনজি দেখা যাচ্ছে। এর বাইরে কিন্তু তেমন কোনো যানবাহন চলাচল আমাদের চোখে পড়েনি। এছাড়া আমরা যেমনটা দেখেছি যে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলনকে কেন্দ্র করে যে অনির্দিষ্টকালের কারফিউ, সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকে তারা যে জমায়েতের কথা বলেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটির উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছিলাম যে তারা এই শহীদ মিনারের উদ্দেশ্যে আসছেন, এরকমটি কিন্তু আমরা খবর পেয়েছি। তবে কোথাও কিন্তু এখনও পর্যন্ত কারফিউ ভঙ্গ করে বা কোনো ধরনের সহিংসতা সৃষ্টি হয়েছে এরকম কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন, সেটিকে আসলে তারা যে এক দফা দাবিতে তারা এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশ জুড়ে, সেই পরিস্থিতিটি আসলে কিভাবে শান্তিপূর্ণভাবে একে মোকাবেলা করা যায় সেজন্য কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাদেরকে আলোচনার জন্য আহ্বানও জানানো হয়েছিল। কিন্তু একটি পর্যায়ে যখন গতকালকে সংঘর্ষ, যখন শতাধিক মানুষ মারা যায়, তখন কিন্তু সেটি আর আলোচনার পর্যায়ে থাকেনি এবং সেটি তারা আলোচনার প্রত্যাখ্যান করার সাথে সাথে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এই অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয় এবং সেটি এখনও পর্যন্ত চলছে।
আমরা যেমনটা জেনেছি, আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ পরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতির উদ্দেশ্যে। সেখান থেকে আসলে কী ধরনের নির্দেশনা আসে বা জাতির উদ্দেশ্যে কী বলেন সেটির উপরেই নির্ভর করছে আসলে পরবর্তী সিচুয়েশনটি কী হবে। তানি, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। এদিকে কারফিউ ও গতকালের সহিংসতা ঘিরে চট্টগ্রাম নগরীকে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। বরিশালে থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে কোনো গণপরিবহন চলাচল করছে না। গাজীপুরের কালিয়াকৈরের সব ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা ও সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে। মেহেরপুরে বন্ধ আছে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ভোলায় রাস্তাঘাটের পরিস্থিতি থমথমে। ঝালকাঠিতে অভ্যন্তরীণ সহ সব রুটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নওগাঁয় মাঠে কাজ করছে প্রশাসন ও সেনাবাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ এবং হামলায় শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ৩,০০০। নিহতদের মধ্যে পুলিশ, সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক ও আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী রয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। সেখানকার এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে সংঘাতে গতকাল সিরাজগঞ্জে প্রাণ গেছে ২৭ জনের। এছাড়াও জেলার আদালত সহ বিভিন্ন থানা এবং সরকারি বেসরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মধ্যরাতে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জান্নাতারার পুড়ে যাওয়া বাসা থেকে ২টি কঙ্কাল উদ্ধার করা হয়। বিভিন্ন জেলায় ২৭টি থানা, ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। বিধ্বস্ত এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। নরসিংদীতে গতকালের সহিংসতায় ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরও জেনে নেব সহকর্মী নূরে আলম রনির কাছ থেকে। গতকালকে নরসিংদীতে কিন্তু একটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু আপনারা যেমনটা জানেন যে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে এবং যে ৬ জন মারা যায় এই ৬ জনই কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা যেমনটা জেনেছি যে এই গতকালকে মাধবদী দুপুরে যখন মাধবদীতে আন্দোলনকারীরা অবস্থান নেয় তখন কিন্তু মাধবদীর যে পৌরসভা কার্যালয় সেই কার্যালয়ের পাশে কিন্তু আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু অবস্থান নেয়। তো এই অবস্থানকে কেন্দ্র করেই কিন্তু আন্দোলনকারীরা মাধবদী পৌরসভার দিকে অগ্রসর হতে থাকলে দুপক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে। মাধবদীর যে চরজিগলদি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তিনি এবং নরসিংদীর যে জেলা পরিষদের একজন সাবেক সদস্য মনিরুজ্জামান সহ যে ৬ জন মারা গিয়েছে গতকালকে রাত্রে নিহত পরিবারদের কাছে তাদের মরদেহ পাঠানো হয়েছে। এবং দর্শক, গতকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে একটি অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু এই পুরো নরসিংদী শহরে বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে জনজীবনের সর্বশেষ পরিস্থিতি। নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম রনি। বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তার্ক। সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ রোববারের নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। জেনেভা থেকে দেয়া বিবৃতিতে আজকের গণমিছিলের ব্যাপারে গভীর উদ্বেগ জানানো হয়। রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে মানুষের জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় দায়িত্ব পালনের জন্য জরুরিভাবে আবেদন জানান। তার্ক বলেন, সরকারকে নির্বিচারে আটককৃতদের মুক্তি দিতে হবে এবং সম্পূর্ণ ইন্টারনেট অ্যাক্সেস পুনরুদ্ধার করতে হবে। কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রায় ২ সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে দেশের ই-কমার্স খাতে আর্থিক ক্ষতি প্রায় ২,০০০ কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, এই ক্ষতি করোনাকালীন সময়ের চেয়েও বেশি। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে ইন্টারনেট বন্ধ করে দেয়াকে আত্মঘাতের সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সেলিম মালিক। স্বল্প পুঁজি নিয়ে ফেসবুক লাইভকে ভিত্তি করে কাপড় বিক্রি করেন উদ্যোক্তা নুসরাত লোপা। ক্রেতাদের চাহিদা বাড়লে একটি দোকান ভাড়াও নেন তিনি।
কিন্তু গেল মাসে প্রায় 13 দিন ইন্টারনেট ও ফেসবুক বিভ্রাট বিপাকে ফেলে নুসরাতকে। কারফিউর মধ্যে দোকান থেকে বাসায় পণ্য এনেও ফেসবুকে লাইভ করতে পারেননি তিনি। কাপড়গুলো আমি বাসায় এনে রেখেছিলাম যে আমি বাসা থেকে লাইভ করব, কিন্তু আসলে দুঃখের বিষয়ে আমি সেটাও করতে পারিনি। আমাদের অফিসের ভাড়া, আমাদের কর্মচারীর ভাড়া, আমাদের ব্যাংকের কিস্তি, লোনের কিস্তি, সেগুলো আমরা কোনোভাবেই কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমাদের সেল নাই। এই কিছুদিনে আমরা 10 থেকে 12 লাখ টাকার মতন আমি নিজে ক্ষতির সম্মুখীন হয়েছি। ইন্টারনেট শাটডাউনের সময় বড় ধাক্কা খেয়েছে ই-কমার্স খাত। এ সময় কোনো পণ্যের অর্ডার আসেনি, হয়নি ডেলিভারি, কমপ্লিটলি ব্ল্যাক আউট ছিল। তো ওই সময়টা কিছুই করা যায় না, টু বি অনেস্ট। কোনো অর্ডারই আসে না, কোনো সম্ভবই নাই। অলমোস্ট 14,000 এমপ্লয়ি সারা বাংলাদেশে। প্রতিদিন যদি আমি ধরেও নেই অলমোস্ট 1 থেকে 1.5 কোটি টাকার মতো লস দিতে হয়েছে এই কোম্পানিটাকে। এই খাতের উদ্যোক্তারা বলছেন 13 দিনে ইন্টারনেট ভিত্তিক ব্যবসার ক্ষতি হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। প্রতিদিন প্রায় 8 লক্ষের উপরে ডেলিভারি আছে। তার ফিনান্সিয়াল অ্যামাউন্ট যদি ধরেন এটা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। রাইড শেয়ারিং এই সার্ভিসগুলোর ভিতর প্রায় 40 থেকে 50 কোটি টাকার একটা ট্রানজ্যাকশন আছে। সো ওভারঅল এটা প্রায় 140 থেকে 50 কোটি টাকার একটা দৈনিক ট্রানজ্যাকশন লস হয়। যেই লসটাকে যদি আপনি গত কয়েকদিনের যোগ করেন এটা প্রায় 1,500 কোটি থেকে 2,000 কোটি টাকার মাঝামাঝি। বিশেষজ্ঞদের মতে বর্তমান বাস্তবতায় ইন্টারনেট বন্ধ করে দেয়া উদ্যোক্তাদের মেরে ফেলার শামিল। ই কমার্স মানেই তো ইলেকট্রনিক কমার্স, আপনি তো ইন্টারনেটের উপর ভিত্তি করেই করবেন। আপনি তো সাথে সাথে এটা গলা চেপে বন্ধ করে দিলেন। তো তার মানে ইন্ডাস্ট্রিটাকে আপনি বললেন যে ইউ ডাই। আপনি একটা ইন্ডাস্ট্রি, উদীয়মান একটা ইন্ডাস্ট্রিকে আপনি বললেন যে তুমি মরে যাও। ইক্যাবের তথ্যে ই কমার্স খাতে উদ্যোক্তার সংখ্যা প্রায় 5 লাখ, আর এই খাতে কর্মসংস্থান হয়েছে 20 লাখ শ্রমিকের। সেলিম মালিক, RTV, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, ফেনীতে এখনো অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। মুহুরী, সিলোনিয়া, কুহুয়া নদীর 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে 50টিরও বেশি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় 30,000 পরিবার। চরম দুর্ভোগে আছেন বানভাসীরা। বান্দরবানে পানি নামছে তলিয়ে যাওয়া সড়ক ও বসতবাড়ি থেকে। তবে ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়িতে ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে কয়েক হাজার মানুষ। জেলা সদরে এখনও পানিবন্দী আছে 30 গ্রামের মানুষ। কক্সবাজারে পানি কমতে থাকলেও দুর্ভোগে আছেন 7 উপজেলার লাখো মানুষ। বন্যা পরিস্থিতিতে জেলার বিভিন্ন সড়ক ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। কারফিউ ও সাধারণ ছুটিতে রাজধানীর কাঁচা বাজার প্রায় ফাঁকা। দোকানপাট খোলা থাকলেও ক্রেতা সমাগম একেবারে নেই বললেই চলে। সার্বিক কারণে পণ্যের সরবরাহ কম রয়েছে, ফলে প্রতিটি ভোগ্য পণ্যের দাম বাড়তি। তবে সবজি বাজার রয়েছে স্থিতিশীল। ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন। যে ফুচকা বেচছি 60 টাকা, হে ফুচতন 80 টাকা 90 টাকা এগুলো। আর হেয়ারে মাল তো আইয়ের না, মাল আইলে না রেট কমতো। মাছ তরকারি, মাছের দাম অনেক বেশি, মাছের দাম অনেক বেড়ে গেছে। মশলা জাতীয় ওগুলোর দাম ওই আগের মতনই আছে, 2-1টা আইটেম বাড়ছে। এই যে জিনিসটার দাম ছিল মনে করো 120 টাকা, সেটা 130 টাকা করে যাচ্ছে। প্রতিদিতে মনে করেন 5 টাকা 10 টাকা করে বাড়ছে। নেত্রকোনায় বাইপাস সড়কের নির্মাণ কাজ ধীর গতিতে চলায় ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। জেলা শহরের যানজট কমাতে 296 কোটি টাকার 1 বছর মেয়াদী প্রকল্প 5 বছরেও শেষ হয়নি। সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণের টাকা এখনও পরিশোধ করা হয়নি। তৃতীয় দফার সময় বৃদ্ধির পর 2026 সালে এটি বাস্তবায়নের কথা বলছে সওজ কর্তৃপক্ষ। নেত্রকোনা সংবাদদাতা খান রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। নেত্রকোনার মোহনগঞ্জ, বারহাট্টা, কলমাকান্দা ও সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ করতে 2019 সালে হাতে নেওয়া হয় প্রকল্পটি। তবে নির্মাণ কাজ ধীরগতিতে চলায় 5 বছরে মাত্র 52% কাজ শেষ হয়েছে। আমরা তো রাস্তার তেমন কোনো উন্নয়ন কাজ দেখতে পাচ্ছি না। কেউ মন চাইলে একটু করে, নাইতে করে না। আস্তে ধীরে কাজ হচ্ছে, যার কারণে কাজটা এখনো কমপ্লিট হয় নাই। যেমনি কাজ করা শুরু করছে এমনি মনে হয় না আর
5 বছরের যে এই জায়গাটা হইব এটা সম্ভাবনা নাই। প্রায় 13 কিলোমিটার সড়কে 4টি পিসি গার্ডার সেতু, 22টি আরসিসি বক্স কালভার্টের কাজ ঝুলে আছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। সড়কটি নির্মাণে 43.43 হেক্টর জমি অধিগ্রহণ করা হলেও পরিশোধ করা হয়নি মূল্য। আমরা প্রথম যখন কাজটা ধরছে তখন বলছে যে কাজ ধরবে তখন তারা টাকা পয়সা দিবে। এখন ব্রিজ করে লাইছে, ভালো বাড়ি ভিতরে সব রাস্তা মাস্তা সব কমপ্লিট করে লাইছে, কোনো টাকা পয়সা না। আজকে 3 মাস ধরে কাজ বন্ধ করে রাখছে। তবে ভূমি অধিগ্রহণের 1/3 টাকা এসেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অ্যাকুইজিশনের কাজ বিভিন্ন পর্যায়ে এক এক পর্যায়ে রয়েছে। আমরা দ্রুততার সাথে সেই কাজগুলো করছি ভূমি অধিগ্রহণের। আশা করি সেগুলো দ্রুততার সাথে কাজ শুরু হবে। তৃতীয় দফা মেয়াদ বৃদ্ধির পর 2026 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সেচ বিভাগ। 296 কোটি টাকা ব্যয়ে 13.2 কিলোমিটার সড়ক নির্মিত হবে ভূমি অধিগ্রহণ সহ। তো এটা আমাদের জুন 2026-এর মাঝে পুরোপুরি সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে। সব জটিলতা কাটিয়ে দ্রুত সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দুদফা বন্যায় গাইবান্ধায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্রের তীরবর্তী সদর ও ফুলছড়ি উপজেলার অন্তত 3 শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। খুঁটি ভেঙে অনেকের ঘর বাড়ি চাপা পড়েছে। ঘরবাড়ি মেরামত সহ ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। চলতি বছর দ্বিতীয় দফায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করে। মাত্র 2 দিনের ব্যবধানে এই নদীর পানি বিপদসীমার 89 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে গাইবান্ধার 29টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের চরবেষ্টিত সদর ও ফুলছড়িতে ব্যাপক ক্ষতি হয়। এই 2 উপজেলায় 3 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কেউ কেউ ঘরবাড়ি ভেঙে উঁচু স্থানে নিয়ে গেলেও অধিকাংশ মানুষের ঘরের খুঁটি ভেঙে পড়ায় বালি চাপা পড়ে। ঘরহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। হঠাৎ করে স্রোত বেশি হয়, আমরা ঘর বাড়ি রক্ষা করতে পারিনি, কারণ স্রোতের কারণে ওখানে লোকও যেতে পারিনি। যদিও লোক গেছি, স্রোতের কারণে পায়ের নিচ থেকে মাটি সরিয়ে গেছে। এখানে মনে হয় 50 জন, এই 7টা মানে 50 গিয়ে আসলো। 4 ছেলে একটা ঘর ছিল, সেই ঘরটা মুহূর্তের মধ্যে স্রোতের কারণে পড়ে গেছে। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমরা হয়তো কিছু পাবো, আর সহযোগিতা করার কিছুই নেই। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ঢেউটিন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে আমরা তাদের তালিকা করেছি, যাদের জন্য আমরা টিন বরাদ্দ রাখছি এবং বরাদ্দের জন্য চেয়েছি। আমরা টিন পেয়ে গেলে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি রাজবাড়ী সদর হাসপাতালের 250 শয্যার নির্মাণ কাজ। বর্তমানে 100 শয্যার হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে 250 থেকে 300 জন। এতে বেড সংকটে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এদিকে 250 শয্যার নির্মাণ কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছে হাসপাতাল তত্ত্বাবধায়ক। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2018 সালে রাজবাড়ী সদর হাসপাতালকে 100 থেকে 250 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। 2021 সালের জুন মাসে নতুন ভবন নির্মাণের কাজ শেষ করার কথা থাকলেও 3 বার বাড়িয়েও কাজ শেষ হয়নি। যদিও পুরাতন 100 বেডের হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকছে 250-র বেশি। এতে বেড সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। 250 বেড না হওয়ার কারণে বিভিন্ন রকম সেবা নেওয়ার দেরি হচ্ছে। বাইরে থেকে চালু হয়ে যায়, আমাদের রাজ্য থেকে আর কোথাও ফরিদপুরে যাবে না, তাহলে এখানে উন্নত চিকিৎসা হবে। শয্যা বাড়ানোর কার্যক্রম শুরু হলেও বাড়েনি চিকিৎসক নার্সদের সংখ্যা। এতে বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। আমাদের প্রত্যাশা এই ডিসেম্বরের ভিতরেই আমরা আমাদের 250 বেডের বিল্ডিং আমরা হ্যান্ডওভার পাবো। এই বিল্ডিং যদি আমরা পুরোপুরি চালু করতে পারি তাহলে আমাদের বর্তমানে যে প্রতিদিন আমরা 1200-1300 রোগীর সেবা দিই আউটডোরে, এই সেবাটা আরও সুন্দরভাবে আমরা দিতে পারবো। 250 শয্যার কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো ভবন চালু, ওয়ার্ড ও চিকিৎসকের সংখ্যা বাড়লে গতি বাড়বে সেবা কার্যক্রমে। দ্রুত হাসপাতালটির ভবন নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি চিকিৎসক সংখ্যা বাড়ানোর দাবি সেবা প্রার্থীদের। নাদিরা সুলতানা, RTV। পাবনায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত সাঁথিয়া, আমিনপুর, বেড়া সহ জেলার বেশিরভাগ এলাকার মানুষ
এখানকার তাঁতের তৈরি শাড়ি, লুঙ্গি ও গামছার কদরও দেশ জুড়ে। তবে আধুনিকতার ভিড়ে জৌলুস হারাতে শুরু করেছে এই শিল্প। তাঁতিদের অভিযোগ, সুতা ও রঙের দাম বেশি হওয়ায় এই পেশা থেকে সরে আসছেন অনেকেই। পাবনা থেকে মোহাম্মদ তাইজুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পাবনার সাথিয়ায় তাঁতিপাড়ায় আগের মতো কর্মব্যস্ততা নেই। তাঁত শিল্পে সমৃদ্ধ হলেও নানা কারণে অস্তিত্ব সংকটে এই শিল্পটি। বর্তমানে ইলেকট্রিক পাওয়ার লুমে তৈরি আধুনিক পোশাক আশাক আর ফ্যাশনে ভিন্নতায় কমেছে তাঁতের কদর। আবার সুতা ও রঙের দাম বৃদ্ধি পাওয়ায় পেশাটি টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন জেলার তাঁতিরা। কেউ কেউ শুধু গামছা আর লুঙ্গি তৈরি করে বাপদাতার পেশাটি টিকিয়ে রেখেছেন। অল্প মজুরিতে সংসার চালাতে কষ্ট হয়, কেউ কেউ আবার পেশাও পরিবর্তন করছেন। আমরা কাপড়ের দাম প্রতি পিসে 50 টাকা করে কম বিক্রি করা লাগছে। সারাদিন ধরে কাজ করি, তাহলে আমার 150 টাকা বিল হয়। 150 টাকা সংসার চলে না। তো জিনিসপাতির দাম যেরকম বৃদ্ধি পাচ্ছে, আমাদের এটাই আমরা তেমন মজুরি পাচ্ছি না। সুতার দাম বেশি, আমাদের তাদের ধরেন পরিশ্রম যা করে তাতে পোষায় না, ব্যবসা ছাড়ে দিচ্ছে। বাজারে নেওয়ার পরে যথেষ্ট মূল্য পাচ্ছি না, কাপড়ের যে মূল্যটা পাওয়ার দরকার তার থেকে অনেক মূল্য কম পাচ্ছি। এরকম চলতে থাকলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আগে কিন্তু আমাদের এই ব্যবসা বাণিজ্য ভালোই চলেছে, কিন্তু এখন বর্তমান আমাদের যে পরিস্থিতি এসে গেছে, সরকারি সাহায্য ছাড়া উন্নত করা সম্ভব না। আমার তাঁত ছিল 32 টাকা, এখন অল্প কয়েকটা আছে ব্যাংকে ঋণ আছে মেলা 40 লাখ টাকা। আমি ওই ঋণগুলো দিবের পালি, আমি তাঁত চালাবো না। এদিকে কাঁচামালের দাম বৃদ্ধি, পণ্যের সঠিক বাজার দর না থাকায় এই শিল্প থেকে তাঁতিদের সরে যাওয়ার কথা জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতি তার উৎপাদিত পণ্যের বাজার দর কম হওয়ার কারণে সে লোকসান দিতে তাঁত বন্ধ করে দিচ্ছে। কোনো তাঁতি আমাদের কাছে ঋণ চাইলে যে প্রসেস অনুযায়ী আসলে আমরা তাদেরকে ঋণ দেওয়ার চেষ্টা করি। পাবনার ঐতিহ্য এই শিল্পকে রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেয়া আগামী 4 সেপ্টেম্বরের প্রেসিডেন্ট বিতর্কের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। বাইডেন সরে যাওয়ায় এবিসি নিউজের পূর্ব নির্ধারিত বিতর্ক অনুষ্ঠান বাতিল করে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে কমলাকে আহ্বান জানান ট্রাম্প। কিন্তু কমলার চাওয়া, পূর্ব নির্ধারিত তারিখেই হোক বিতর্ক অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর এবিসি নিউজের স্টুডিওতে প্রেসিডেন্ট প্রার্থীদের দ্বিতীয় সরাসরি নির্বাচনী বিতর্ক হওয়ার কথা। কিন্তু ট্রাম্প ওই বিতর্ক শুধু ভেন্যু পরিবর্তনই নয়, বরং সময়ও এগিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাজ্যের সাউথপোর্টে 3 শিশু নিহত হওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘাত অব্যাহত রয়েছে। কট্টর ডানপন্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 150 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে সোমবার জরুরি বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার। 3 শিশু নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে 17 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতার হওয়া ব্যক্তির নাম প্রকাশ না করার সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গ্রেফতার সন্দেহভাজন একজন উগ্র ইসলামপন্থী অভিবাসী। এরপর অভিবাসন বিরোধীরা অন্য সাউথপোর্টে গিয়ে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায় ও একটি মসজিদে আক্রমণ করে। বিশ্ববাজারে তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $76.81 নেমে এসেছে। WTI ক্রুডের দাম $73.52। 2023 সালের 12 ডিসেম্বরের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম এখন সর্বনিম্ন। বেশ কয়েকদিন ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ছিল $73.24। বিশ্লেষকরা বলেন, অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাত্র 365 বর্গ কিলোমিটার আয়তনের গাজা উপত্যকায় 10 মাসেরও অধিক সময় ধরে হত্যালীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই কেড়ে নিচ্ছে নিরীহ প্রাণ। নতুন করে 2টি স্কুলে চালানো ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে 30 ফিলিস্তিনি। চলমান যুদ্ধের মধ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে আরও থমথমে মধ্যপ্রাচ্য। হামাস প্রধান হত্যাকাণ্ড ইসরায়েলের একটি বড় ভুল উল্লেখ করে এর প্রতিশোধ নিতে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা তীব্রতর হওয়ায় নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ অনেক দেশের।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।